জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ফাইনালি ২০২৪ পেরিয়ে আমরা চলে এসেছি ২০২৫ সালে। নতুন বছর, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই। কিন্তু কিছু কথাও পাশাপাশি বলবো যে একটা বছর, নতুন বছর কখন হয়? শুধুমাত্র কি ক্যালেন্ডার পাল্টালে সেই বছরটা নতুন হয়ে যায়? না। নতুন বছর তখনই মিনিংফুল হয়, তখনই সেটাকে নতুন বলা যায় যাতে নতুন কিছু চেঞ্জেস আসে। পজিটিভ কিছু চেঞ্জেস আসে যেটা তোমার ক্যারিয়ারকে, তোমার হেলথকে, তোমার লাইফকে একটা নতুন দিশা দেখাতে পারে, বেটার হয় তাতে কিছু, তাই না? এই জন্য আমরা কি করে থাকি, ছোটবেলা থেকে দেখবে অনেকেই নিউ ইয়ার রেজলিউশন সেট করে থাকে। কেউ সেট করে থাকে যে না, নতুন বছরে সে জিমে যাবে, কেউ নতুন বছরে হেলথের প্রতি যত্নশীল হবে, সময় অপচয় কম করবে, পড়াশুনো করবে মনোযোগ দিয়ে। আবার কারো কারো লক্ষ্য থাকে যে নতুন বছরে সে নিজের ক্যারিয়ারটাকে শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করবে। তো এই ভিডিওটা আমি এক্সক্লুসিভলি তাদের জন্য বানাতে চলেছি যাদের ২০২৫ সালের লক্ষ্য হলো তাকে একটা গভর্নমেন্ট জব পেতে হবে এবং একটা সরকারি চাকরি পেয়ে তাকে নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এখন যদি এটা তোমারও রেজলিউশন হয় যে না, ২০২৫ সালে তোমার একটা গভর্নমেন্ট জব পেতে হবে, তাহলে বলে রাখি, থাম্বনেলে যে লেখাটা তোমরা পড়েছো একদমই ঠিক, যে ২০২৫ কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যাসপিরেন্টসদের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্ট, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে। এখন কেন আমি এই কথাটা বলছি তার পেছনে অনেকগুলো যুক্তি আছে। আমি যদি তোমাদের এক এক করে বলি, যে ২০২৫ সালে দেখবে যে কটা সরকারি চাকরির পরীক্ষা কন্ডাক্টেড হতে চলেছে বা যতগুলো নোটিফিকেশন আসতে চলেছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা সেটা স্টেট গভর্নমেন্টের হোক, বিগত কয়েক বছরে এতগুলো পরীক্ষার নোটিফিকেশন একসঙ্গে এসেছে কিনা তা কিন্তু কেউ বলতে পারবে না, আসেইনি বলতে গেলে। ঠিক আছে? বা একসঙ্গে এতগুলো পরীক্ষা বিগত কয়েক বছরে হয়েছে কিনা যেখানে সারা বছর ধরে স্টেট এবং সেন্ট্রালের পরীক্ষাগুলো কন্ডাক্টেড হচ্ছে, তা কিন্তু হয়নি। সুতরাং ২০২৫ সাল একটা বিশাল বড় অপরচুনিটি প্রত্যেকের কাছে, সেই সকল ছেলেমেয়েদের কাছে। সে তার যে কোনো ধরনের সার্ভিসের এসপিরেন্ট হোক না কেন, গভর্নমেন্ট সার্ভিসের ছোট থেকে বড় সমস্ত ধরনের সার্ভিস অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে কিন্তু ২০২৫ একটা সত্যি সত্যি গোল্ডেন ইয়ার। বিশেষ করে যদি তোমরা কোভিড পরবর্তী সময়কার কথাগুলো দেখো, কোভিড পরবর্তী সময়গুলো দেখবে যে কখনো কোনো কোনো বছর নোটিফিকেশন আসছে না, নোটিফিকেশন আসছে তো ভ্যাকেন্সি আসছে না, ভ্যাকেন্সি আসছে তো পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না। এবং এরকম সমস্যা কিন্তু অনেকগুলো থেকে গেছে, যে সমস্যাগুলোর জন্য এই সময়গুলোতে ক্যান্ডিডেটদের একটা পরীক্ষার জন্য যে পড়াশুনো করার এন্থু, সেই এন্থুটা অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছিল এবং অনেকেই পড়াশুনো থেকে ডিটাচ হয়ে গেছিল এবং অনেকটাই সমস্যা দেখা গেছিল ক্যান্ডিডেটদের মধ্যে। একটা হতাশা, একটা তোমার সবসময় একটা নেগেটিভ চিন্তাভাবনা ক্যান্ডিডেটদের মধ্যে। এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের মধ্যে সবাই তো আর একই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাই নয়। ক্যান্ডিডেটদের মধ্যেও অনেক প্রকারভেদ লক্ষ্য করা যায়। যেমন ধরো, কারোর লক্ষ্য থাকে যে আমি রেলের চাকরি করব। কারো আবার লক্ষ্য থাকে যে না, আমি পুলিশে চাকরি করব। কেউ সিজিএল বা ডাব্লিউবিসিএস দিয়ে অফিসার হতে চায়। আবার কারো কারো ক্ষেত্রে যে না, আমার একটা সরকারি চাকরি হলেই আমি সন্তুষ্ট। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও তোমরা যদি দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও ক্যান্ডিডেটদের মধ্যে অনেকটা তারতম্য লক্ষ্য করা যায়। যেমন কেউ কেউ মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষাগুলোতেই সীমাবদ্ধ থাকে, কেউ কেউ আবার গ্র্যাজুয়েট লেভেলের, কেউ কেউ আবার সমস্ত ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে এলিজিবল থাকে। পার্থক্যটা অনেক সময় বয়সেও হয়। কেউ কেউ দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জবগুলোর জন্য ইচ্ছুক, কিন্তু তার বয়স পেরিয়ে গেছে। ফলে তার পক্ষে এখন স্টেট গভর্নমেন্টের জবগুলোতে বসা ছাড়া উপায় থাকবে না। সুতরাং তাকে অপেক্ষা করে থাকতে হবে কখন স্টেট গভর্নমেন্টের জবগুলোর নোটিফিকেশন আসবে। এখন ২০২৫ সালের যদি কথা বলি, ২০২৫কে আমি এই কারণে গোল্ডেন ইয়ার বললাম। ২০২৫ এই প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিছু না কিছু অপরচুনিটি নিয়েই রেখেছে। এই সব কটা ফ্যাক্টরকে যদি তুমি মিলিয়ে দেখো, সে তুমি যে ক্যাটাগরিতেই হও না কেন, তোমার বয়স ফ্যাক্টর হোক, তুমি মাধ্যমিক স্তরের পরীক্ষা দিতে চাও, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট লেভেলের, তুমি রাজ্য সরকারের পরীক্ষা দিতে চাও বা কেন্দ্র সরকারের, ঠিক আছে, বা তো হয়তো তোমার বয়স পেরিয়ে গেছে, তুমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোতেই শুধু বসতে পারছো, তোমার হয়তো এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তুমি শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষাগুলোতে বসতে চাও, যেটাই তোমার উদ্দেশ্য হোক না কেন, সেই সমস্ত ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সমস্ত ধরনের অপরচুনিটি কিন্তু ২০২৫ সালে রয়েছে। এবং যারা একটু সতর্কভাবে, একটু সজাগভাবে এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাবে, আমি ডেফিনিট ভাবে বলতে পারি যে ২০২৫ কিন্তু শুধুমাত্র তারই বছর হবে। ২০২৫ লড়াকুদের বছর। এবং যারা লড়াই করতে পারবে ২০২৫ সালে চোখ কান খুলে, তারাই কিন্তু ২০২৫ সালের বিজেতা হবে। এটা মিলিয়ে দেখো বছর শেষে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করি, যখন জবের কথাগুলো বললাম যে কি কি নোটিফিকেশনগুলো আসতে চলেছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোরই আলাদা আলাদা করে তোমাদের সাথে কথা বলবো। তবে এখানে প্রত্যেকটা পরীক্ষা নিয়ে আলাদা করে আলোচনা করাটা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে এই পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব।
তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে আমাকে তোমরা কোন কোন পরীক্ষার জন্য কে কে প্রিপারেশন নিচ্ছ। আমি প্রথমেই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর কথা বলি, যেগুলো 2025 সালে ফ্রেশ পরীক্ষা হতে চলেছে, সেগুলোর কথা বলবো শুধুমাত্র। দেখো, সবার ফার্স্টে আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হবে মার্চ এপ্রিল নাগাদ সম্ভবত। এই পরীক্ষাটা শিডিউল রয়েছে, অনেকগুলো বছর বাদে এই পরীক্ষাটা হচ্ছে। এরপর যদি তোমরা দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এসএসসি তার ক্যালেন্ডার পাবলিশ করেছে। এসএসসির ক্যালেন্ডারে তোমরা যদি দেখো প্রচুর পরীক্ষার উল্লেখ করা রয়েছে, যেগুলো সারা বছর ধরে এসএসসি 2025-এ কন্ডাক্ট করাবে। আমি শুধুমাত্র সেই পরীক্ষাগুলোকে এখানে লিস্ট করেছি যেগুলো বাংলার স্টুডেন্টরা বেশি বেশি টার্গেট করে। তার মধ্যে সিজিএল যেরকম রয়েছে, সিএইচএসএল সেরকম রয়েছে, এমটিএস এর পরীক্ষা রয়েছে, স্টেনোগ্রাফারের পরীক্ষা রয়েছে। এছাড়াও যদি বলি খুব তাড়াতাড়ি রেলওয়ে গ্রুপ ডির একটা বিশাল ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা প্রথমে অনুমান করা হচ্ছিল যে 32,000 থেকে 40,000-এর কাছাকাছি আসবে। এখন সেটা এক্সপেক্টেড ভ্যাকেন্সি প্রায় 60,000-এর কাছাকাছি রেলের গ্রুপটির ভ্যাকেন্সি আসতে চলেছে। সুতরাং এটা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি যদি তোমরা রেলওয়ের অ্যাসপিরেন্ট হও। এবং দেখবে ক্যান্ডিডেটদের ওই যে যেটা কথা বললাম একটু আগে, যে কেউ কেউ ম্যাথসে ভালো হয়, কেউ কেউ ইংলিশে, কেউ কেউ জিকেতে ভালো হয়, কেউ কেউ অন্যান্য সাবজেক্টে। চাকরির পরীক্ষাগুলোকেও যদি তোমরা দেখো, চাকরির পরীক্ষাগুলোর মধ্যেও সেরকম তারতম্য দেখা যায়। যাদের ধরো ইংলিশ একটু উইক, তারা রেলের পরীক্ষাগুলোকে টার্গেট করো, রেলে সেখানে ইংলিশ নেই। যাদের ম্যাথস উইক, তারা তোমার এমটিএস বা স্টেনোগ্রাফার এই ধরনের পরীক্ষাগুলোকে টার্গেট করো, সেখানে ম্যাথস লাগে না। ঠিক আছে? যাদের তোমার এই রকমভাবে তোমরা পরীক্ষাগুলোকে কিন্তু সেগ্রিগেট করে করে বসতে পারো। একই রকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি যদি তোমরা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোকে দেখো, অলরেডি পিএসসি 2024-এর ডিসেম্বরে যে এতগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ করেছে, এবং শুধু তাই নয়, আরও নোটিফিকেশন আসতে চলেছে, এবং হোপফুলি এই পরীক্ষাগুলো সবই কিছুই কিন্তু 2026 সালে ভোটের আগে অন্তত এর একটা ফেজ তো হয়েই যাবে, এটুকু এক্সপেক্ট করা যায়। কি কি পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে, যেগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে? ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে, ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে, মিসলেনিয়াস 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে। সিনিয়র দাদা দিদিদের জিজ্ঞাসা করে দেখো পাড়ার, বা একটু খোঁজ নিয়ে দেখো, লাস্ট ক বছরে তোমরা এরকম দেখতে পেয়েছো যেখানে একই বছরে পরপর 2 বছর পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের নোটিফিকেশন এসেছে। এছাড়া এর পাশাপাশি পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশন আসতে চলেছে, মোটর ভেহিকেলসের নোটিফিকেশন আসতে চলেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের 2টো নোটিফিকেশন আসবে, বা একটা যদি সিঙ্গেল নোটিফিকেশন আসে সেখানে আলাদা আলাদা 2টো ভ্যাকেন্সির উল্লেখ থাকবে, সেখানে ক্লার্কেরও নোটিফিকেশন আসবে, সেখানে অফিসার লেভেলের রিক্রুটমেন্টেরও নোটিফিকেশন আসবে। আর শুধু এখানেই শেষ নয়, আরও বেশ কিছু ভ্যাকেন্সি আসতে চলেছে। তার মধ্যে পিএসসির ফুড প্রসেসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, ড্রাফটসম্যান ইন মিউনিসিপ্যাল ডাইরেক্টরেট, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এছাড়া সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি। এছাড়া হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার, ল্যান্ড রেকর্ড সার্ভেয়ার, এবং যেটা আরও আসতে চলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশে এসআই এবং কনস্টেবল, যার নোটিফিকেশন এখনও আসেনি, তবে 2025-এ আসবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। আরও একটা পরীক্ষা 2025-এ হতে পারে, যেটাকে সম্ভাব্য রয়েছে, বাট আমি এখানে রাখিনি, ওটার নোটিফিকেশন আসলে আমি তোমাদের অবশ্যই জানাবো। সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের পরীক্ষা, যেটা নিয়ে কিন্তু অনেকেই এক্সপেক্ট করে রয়েছে যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের পরীক্ষাটা কবে হবে। তো আশা করা যায় যে 2025 সালের মধ্যে পঞ্চায়েত দপ্তরের পরীক্ষাটাও চালু হয়ে যাবে, এবং যদি তাই হয়ে যায় তাহলে তো তোমাদের জন্য খুবই মানে একটা ভালো কথা, এবং সারা বছরই কম বেশি পরীক্ষার মধ্যে থাকবে। এই যে এতগুলো পরীক্ষার কথা বললাম, প্রায় 15-20টা পরীক্ষা, একটু যদি সিরিয়াসভাবে দাও, একটা পরীক্ষাতে সিলেকশন নিতে পারবে না 15টা পরীক্ষার মধ্যে? তা কখনো হয়? আমি ধরে নিলাম যে তুমি সবকটা পরীক্ষার জন্য এলিজিবল না, কিছু কিছু তো পরীক্ষার জন্য এলিজিবল। সেই পরীক্ষাটার জন্যই এবছর মন প্রাণ দিয়ে খাটো, যে 2025-কে একদম মনে করো তোমার কম্পিটিটিভ লাইনে প্রিপারেশনের শেষ বছর, এবং এই বছর তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে, এই বছরে তোমাকে তোমার ডেস্টিনি ফাইনাল করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পরীক্ষাগুলোতে তুমি সিলেকশন নেবে কি করে? নিশ্চয়ই বিগত বছরগুলোর মতন শুধুমাত্র ফর্ম ফিল আপ করলাম, 2-4টে মক দিলাম আর পরীক্ষা দিতে চলে গেলাম, তাই যদি করো তাহলে ফলাফলগুলো তো আগের বছরের মতন হবে, তাই না? তাহলে তো তুমি সিলেকশনই নিতে পারবে না। সিলেকশন পেতে গেলে তোমাকে নিজেকে পুরোপুরি পড়াশোনাতে সঁপে দিতে হবে। 2024 বা 2023-এর সালগুলোতে তুমি যে ভুলগুলো করেছো, যে মিস্টেকগুলো কমিট করেছিলে পরীক্ষা দিতে গিয়ে বা পড়াশোনার ক্ষেত্রে বা প্রিপারেশনের ক্ষেত্রে, তোমাকে সেই সমস্ত মিস্টেকগুলোকে শুধরাতে হবে। নিজেকে নিয়ে একটু ঘাটাঘাটি করলেই তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গায় তোমার খামতি ছিল, কোন কোন সাবজেক্টগুলোতে তোমাকে ইমপ্রুভ করতে হবে, এবং সেই সাবজেক্টগুলোতে তবেই তুমি ভালো স্কোর করতে পারবে যদি তুমি তোমার নিজের মিস্টেকগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোর উপর কাজ করো।
এবার অনেকেই বলবে যে দাদা বেশিরভাগ পরীক্ষার তো এখনো নোটিফিকেশন আসেনি। হ্যাঁ, নোটিফিকেশন আসেনি, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে বা ক্যালেন্ডার আউট হয়েছে, তাই না? কিন্তু চাকরি পেতে গেলে তোমাকে ওই ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ডেট থেকেই পড়তে হবে ভাই। তুমি যদি মনে করো যে ফাইনাল নোটিফিকেশন আসবে, ফর্মটা ফিল আপ করবো, তারপর ইউটিউবে 2-4টে ভিডিও দেখবো যে কোন বই পড়লে ভালো হয়, তারপর আমি বই কিনবো, তারপর হেলে দুলে পরীক্ষার 1 মাস আগে আমি প্রিপারেশন নেবো, তাহলে কিন্তু 2025 কেন 2035-এ গিয়েও তোমার স্বপ্ন অধরা থেকে যাবে। তো এই ভুলগুলো করো না। এই ভুলগুলো না করে একটু সিরিয়াস হও। একদম বছরের শুরুর দিক থেকে নিজেদের মধ্যে সেই তোমার প্রচেষ্টাটা রাখো, সেই অধ্যবসায়টা রাখো, যাতে 2024-25-এর ডিসেম্বর মাস যখন আসবে, তখন তুমি একটা উইনার স্টেজে অলরেডি পৌঁছে যাও। তখন তুমি ফুললি প্রিপেয়ার থাকো যে, যে কটা পরীক্ষা তুমি দিয়েছো, সেই পরীক্ষাগুলো কনফিডেন্সের সঙ্গে দিয়েছো এবং একটাতে তো তোমার সিলেকশন হবেই হবে। এবার আরো একটা সমস্যার কথা এখানে আমি বলবো, একটা ছোট্ট গল্প বলবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে আমি দেখেছি অনেকেই আমাকে বলে, আমার নিজের স্টুডেন্টরাও অনেক সময় বলে থাকে যে, "দাদা আমি পড়ি প্রচুর কিন্তু পড়া কিছুতে মাথায় থাকে না, কি করে করব? আমি তো চেষ্টা তো করছি, পড়ছিও প্রচুর কিন্তু পড়া তো কিছুতে মাথায় থাকছে না। আমার কি করণীয়?" দেখো তাদেরকে আমি একটা সাধারণত গল্প বলি যে, একজন সাধু বাবা এবং তার শিষ্যের কথা। তোমাদেরকেও গল্পটা তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি তোমরা ইন্সপিরেশন পাবে। একবার এক শিষ্য তার সাধু বাবার কাছে গিয়ে বলছে, তার গুরুদেবের কাছে যে, "গুরুদেব, আপনি এত একাগ্রভাবে তপস্যা করেন, আপনি ঈশ্বর দর্শন পেয়েছেন। আমিও তো একাগ্রভাবে তপস্যার করার চেষ্টা করছি। কিন্তু আমি তো দর্শন পাচ্ছি না।" তো গুরুদেব বলছে, "তোমাকে আরো একাগ্রভাবে তপস্যা করতে হবে, আরো একাগ্র হতে হবে। তোমার একাগ্রতাকে চূড়ান্ত সীমায় নিয়ে যেতে হবে।" তো শিষ্য বহুবার চেষ্টা করার পরেও বলছে যে, "আমি কিছুতেই বুঝতে পারছি না ঠিক কতটা একাগ্রতার কথা বলছেন আপনি। যে যেই একাগ্রতায় গেলে ঈশ্বরের দর্শন পাওয়া যাবে।" গুরুদেব তখন বলছে যে, "ঠিক আছে, তোমাকে আমি বুঝিয়ে দেব। তুমি চলো আমার সাথে, আমরা আগে নদীতে স্নান করে নিই।" তো এই বলে গুরুদেব তার শিষ্যকে একটা নদীতে নিয়ে গেলেন। নদীতে গিয়ে যেই তারা স্নান করা শুরু করেছেন, গুরুদেব শিষ্যকে নদীর জলের মধ্যে ডুবিয়ে ধরেছেন। এইবার শিষ্য তো ছটপট করছে জলের মধ্যে ডুবে যাওয়ার সময়। কিছুক্ষণ পর শিষ্য যখন ছটপট করতে হাঁসফাঁস করছে, তখন গুরুদেব তাকে ছেড়ে দিয়েছেন এবং সে কোনো রকমে পাড়ে এসে খুব জোরে, জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই সময় গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার যখন তুমি জলের মধ্যে ডুবেছিলে তখন তোমার মাথায় কী চিন্তা ভাবনা এসেছিল?" শিষ্য উত্তর দিচ্ছে যে, "গুরুদেব বিশ্বাস করুন, আমার মাথায় তখন না এসেছে ধন সম্পত্তির কথা, না এসেছে টাকা পয়সার কথা, না এসেছে বাড়ি-গাড়ি, ভালো খাবার-দাবারের কথা। আমার মাথায় শুধু এসেছে আমি বেঁচে থাকার জন্য একটু খালি নিঃশ্বাস নিতে চাই। একটু কোনোরকম একটু নিঃশ্বাস ছাড়া আমার আর কিচ্ছু চাই না যখন আমি জলের মধ্যে ডুবেছিলাম। আমার মাথায় আর কিচ্ছু আসছিল না।" গুরুদেব বলছেন, "ঠিক এইভাবেই একাগ্র চিত্তে ঈশ্বর দর্শন তোমাকে চেষ্টা করতে হবে। এতটা একাগ্রতা দরকার তোমার, তোমার তপস্যার প্রতি। তাই না? যেখানে তোমার মাথায় আর কিচ্ছু আসবে না, শুধু ওই একটা জিনিস আসবে।" এবং বর্তমান যুগের যদি কথা বলি, এখনকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া এই কম্পিটিশনের বাজারে, সেটাও তো একটা অধ্যবসায়ের থেকে, সেটাও তো একটা তপস্যার থেকে কম কিছু নয়, তাই না? তাই তোমাদের যদি সিলেকশন পেতে হয়, তোমাদেরও কিন্তু এইভাবে একাগ্র হতে হবে নিজেদের পড়াশোনার প্রতি ভাই। নিজেদের পড়াশোনার প্রতি যতটা একাগ্র হবে, যত বেশি তুমি ডিস্ট্রাকশন কমিয়ে দিতে থাকবে, দেখবে তুমি তোমার লাইফে পজিটিভ গ্রোথ দেখতে পারবে। ১ম তোমার সমস্যা হবে। ১ম তোমার মনে হবে যে না, হচ্ছে না, পসিবল না, অসম্ভব, মুশকিল, এরকম অনেক কিছু। বাট আফটার এ সার্টেন টাইম, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, তারপর জিনিসগুলো এফোর্টলেসলি হতে থাকবে। তোমার ভালোই লাগবে না টাইম ওয়েস্ট করতে। তোমার ভালোই লাগবে না পড়াশোনা ফেলে রেখে মোবাইল ঘাঁটতে, রিলস দেখতে, Instagram করতে, Facebook করতে। তোমার যদি কোনো একটা দিন পড়াশোনা না হয়, বই নিয়ে না বসায়, তোমার নিজের মধ্যে একটা গিল্টি ফিল শুরু হয়ে যাবে এবং দেখবে অটোমেটিক্যালি এই বই পড়ার হ্যাবিটটা তোমার তৈরি হয়ে যাবে এবং যখন তোমার এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে, যখন তুমি নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে, আমার কথাটা মিলিয়ে দাও, তোমাকে সফল হওয়া থেকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। শেষে আমি তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেবো এতগুলো কথা বলার পরেও। তো আমাদের তোমাদের এই 2025-এর প্ল্যান সংক্রান্ত আমি অনেকে জিজ্ঞাসা করে আমাকে, দাদা এই পরীক্ষার স্টাডি প্ল্যান, ওই পরীক্ষার রুটিন। আমি এই ধরনের কোনো স্টাডি প্ল্যান তোমাদেরকে দেবো না। দেখো, স্টাডি প্ল্যান দেবো না তার অনেকগুলো কারণ আছে। যে আমি দেখেছি অনেককে স্টাডি প্ল্যান দিতে ইউটিউবে বা সামনাসামনি, এবং অনেকে সেই স্টাডি প্ল্যানগুলো ফলো করে। বাট বেসিক্যালি আমার মনে হয় না যে অন্য কারোর প্ল্যান নিয়ে কেউ কখনো সাকসেসফুল হতে পারে। যে কারণে আমি বলি সবাইকে নিজের একটা স্টাডি প্ল্যান বানাও। দেখবে কেউ দিনে ১০ ঘন্টা করে পড়ার প্ল্যান দেয়। কেউ আবার বলে রাত জেগে পড়ার কথা বলে। কেউ বলে রোজ মক টেস্ট দিতে, কেউ আবার অন্য কিছু। কিন্তু আমি কেন তোমাদের কোনো রকম প্ল্যান দেবো না? দেখো, একটা প্ল্যান নির্ভর করে সাকসেসফুল সেই প্ল্যানটার উপরে নয়, সেই প্ল্যানের ইমপ্লিমেন্টেশনের উপর নির্ভর করে, তাই না? তো কাজেই আমি তোমাকে একটা প্ল্যান দিলাম, সেই প্ল্যানটা তুমি প্রপারলি ইমপ্লিমেন্টই করতে পারলে না, তাহলে কি করে কি হবে?
আমি রাত জাগতে পারি, আমি রাত জেগে পড়লাম। তোমার রাত্রেবেলা তুমি জাগতে পারো না, তোমার শরীর খারাপ করে। তা আমার রাত জেগে পড়ার প্ল্যানটা তোমার কোন কাজে দেবে ভাই? কেউ হয়তো টানা ৮ ঘন্টা পড়তে পারে, তাই না? কেউ টানা ৮ ঘন্টা পড়তে পারে, কেউ ২ ঘন্টা বা ৩ ঘন্টার বেশি সে ধৈর্য রাখতে পারে না। তারপর তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। সে কি করে ওই ৮ ঘন্টার পড়ার প্ল্যানে জোর করে যদি সে চেষ্টা করে, সে কি সাকসেসফুল হবে? কখনোই না। তাকে ৩ ঘন্টার প্ল্যানটা দুটো ধাপে করতে হবে। সকালে ৩ ঘন্টা, সন্ধ্যায় ৩ ঘন্টা। বা সকালে ৪ ঘন্টা, সন্ধ্যেয় ৪ ঘন্টা। এটা যদি করে, এই কারণে আমি বলছি প্রত্যেকে নিজস্ব একটা স্টাডি প্ল্যান বানাও। মানুষকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারো, কিন্তু কারোর স্টাডি প্ল্যানটাকে তুমি ফলো করো না। তোমার স্টাডি প্ল্যান তোমার রুটিন, ডেইলি লাইফ রুটিন সেই সবকিছুর উপর নির্ভর করবে, তাই না? তাই নিজেদের তোমাদের পড়ার টাইম, টিউশনের টাইম যা কিছু রয়েছে সেই অনুযায়ী তোমরা একটা নিজস্ব প্ল্যান বানাও এবং সেই প্ল্যানটাকে যদি এক্সিকিউট করতে পারো সাকসেসফুলি, তবেই তোমরা সাকসেসফুল হবে। দ্বিতীয় আরেকটা কথা, সেটা হচ্ছে নিজেদের পড়াশোনার জন্য একটা সময়সূচি বানাও। সময় ধরে পড়াটা এবং নিয়মিত পড়তে বসাটা এটা খুব ভালো একটা ডিসিপ্লিন যেকোনো স্টুডেন্টের জন্য। আমরা যখন মাধ্যমিক স্তরের স্টুডেন্ট ছিলাম বা স্কুলের স্টুডেন্ট ছিলাম, দেখবে আমাদের মধ্যে এই ডিসিপ্লিনটা ছিল। আমরা নিয়মিত সময় অনুযায়ী পড়তে বসতাম। কিন্তু বড় হওয়ার সাথে, সাথে এই ডিসিপ্লিনটা লাইফ থেকে কোথাও চলে গেছে। কারণ তখন আমাদের টিচারের বকাবকি করার ভয় থাকতো, তাই না? বাড়ির লোকের বকাবকি করার ভয় থাকতো, অনেক কিছু ভয় থাকতো, পরীক্ষায় ফেল হয়ে যাওয়ার ভয় থাকতো। বড় হওয়ার সাথে, সাথে সেই ভয়টা যেন কোথাও উধাও হয়ে গেছে। ওই ভয়টাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসো। ভয় ভালো কিছু ক্ষেত্রে থাকাটা, ঠিক আছে? ফেল হয়ে যাওয়ার ভয় থাকা ভালো। আমি বলব না যে ভয় পাবে না। ওই ভয় তাড়না দেয়, ইন্সপিরেশন দেয় পড়ার জন্য। তো এবং নিজেদের একটা সময়সূচি বানিয়ে সেই আগেকার মতন ছোটবেলার মতন ডিসিপ্লিন অনুযায়ী তুমি সকাল সন্ধ্যে পড়াশুনো করো। এই যে এতগুলো পরীক্ষার কথা বললাম, আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে কোন পরীক্ষার কি সিলেবাস, কোন পরীক্ষার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সি কত, ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, সেই সবগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা সেখান থেকে টার্গেট করো যে তুমি কোন কোন পরীক্ষাগুলোর জন্য এলিজিবল, সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে পার্টিকুলারলি সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সবার আগে কি করবে, পরীক্ষাগুলোকে সিলেক্ট করার পর সেই পরীক্ষার পুরোনো বছরে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে ঘাটাঘাটি করবে, যাতে যে পরীক্ষাগুলোকে তুমি সিলেক্ট করলে এই লিস্টের মধ্যে থেকে, সেই পরীক্ষাগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার মাইন্ডসেট থাকে যে আমি এই পরীক্ষাটা দিতে চলেছি, এই পরীক্ষায় এই ধরনেরই প্রশ্ন আসে এবং এই 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 ধরনের প্রশ্নগুলোকে যদি আমি একটু প্র্যাকটিস করে যাই, তাহলে আমার সাকসেসফুল হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। নির্দিষ্ট কিছু বই নাও, সেই বইগুলোকে বারংবার পড়তে থাকো এবং সিলেবাস শেষ হয়ে গেলে নিজেকে একটা মক টেস্ট দিয়ে যাচাই করে নাও যে তুমি আদৌ পরীক্ষাটার জন্য প্রিপেয়ার্ড হয়েছো কিনা। যদি না হও, তাহলে আরও একবার রিভাইজ করো। ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের বেশ কিছু যে কথাগুলো বলার কথা। তাছাড়া যদি আরও একটা কথা বলি, যে দেখো, পড়তে পড়তে বেশ কিছু সময় এমন হবে যখন তোমার নিজের মধ্যে আত্মসংশয় তৈরি হবে, তোমার আত্মবিশ্বাস কমে যাবে, তোমার মনে হবে যে হয়তো আমি পারবো না, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। তো এই সময়গুলো খুব ক্রুশিয়ালি তোমাকে হ্যান্ডেল করতে হবে। খুব সতর্কভাবে নিজেদের যে সাহস, সেই সাহসটাকে ধরে রাখতে হবে, আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে? যদি আর ৫ জন পারে, তুমিও পারবে। দেখো, চাকরি পাওয়াটা কিন্তু শুধুমাত্র যে মেধার খেলা তা নয়। চাকরি পাওয়াটা তার থেকে অনেক গুণে বেশি ধৈর্য এবং অধ্যবসায়ের খেলা। তাই নিজেদের ধৈর্য, আত্মবিশ্বাস এবং একাগ্রতা নিয়ে নতুন বছরের পড়াশোনা শুরু করো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা প্রত্যেকে অবশ্যই সফল হবে। তোমাদের সকলকে আমার তরফ থেকে আগাম নববর্ষের এই তোমার হ্যাপি নিউ ইয়ারের তোমার শুভেচ্ছা রইল নতুন বছরের। এবং আমি চাই এই নতুন বছরে প্রত্যেকটা ভাই বোন যারা এই ভিডিওটা তোমরা দেখছো, প্রত্যেকে যারা তোমরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকের স্বপ্ন সফল হোক, প্রত্যেকের একটা চাকরি পাও। থ্যাংক ইউ।